আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসু। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। ইটালির রোমে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাংলাদেশি একই পরিবারের ৩ সদস্য নিহত, প্রবাসীদের মধ্যে ক্ষোভ। ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ৯২০ ছাড়িয়েছে, নিখোঁজ ৫১,০০০-এর বেশি, উদ্ধার হওয়া অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এবং যুক্তরাষ্ট্রে অভিবাসী আটক কেন্দ্রে মৃত্যুর ঘটনায় জাতিসংঘের স্বাধীন তদন্তের আহ্বান, পরিকল্পিত অবহেলা, অমানবিক পরিবেশ ও নির্যাতনের অভিযোগ। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। ইটালিতে নিজ বাসায় নোয়াখালীর কোম্পানিগঞ্জের এক পরিবারের ৩ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোমের পশ্চিমাঞ্চলের অরেলিও এলাকার আবাসিক অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন বাবুলের আত্মীয় আফনান হোসেন নাইম জানিয়েছেন, স্থানীয় সময় রাতে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে ঢুকে বাবুল, তার স্ত্রী ও মেয়েকে ছুরিকাঘাত করে। এ সময় তার ছেলে বাইরে থেকে বাসায় ঢোকার সময় বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন বের হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের ধরতে অভিযান চালাচ্ছে রোম পুলিশ। এ ঘটনায় ইটালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় বাবুলের নোয়াখালীর কোম্পানিগঞ্জের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ৯২০ ছাড়িয়েছে, নিখোঁজ ৫১,০০০-এর বেশি মানুষ। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার অনেকের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার ও ত্রাণ কাজে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ব্রাজিল ও আর্জেন্টিনা সহ বিভিন্ন দেশ। উদ্ধারকারীরা জানিয়েছেন, এখনও ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের আর্তনাদ শুনতে পাচ্ছেন তারা। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। শত বছরের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্পের পর বিপর্যস্ত ভেনেজুয়েলা। রাজধানী কারাকাস ও আশপাশের এলাকা এখন ধ্বংসস্তূপ। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে কারাকাস থেকে ৩০ কিলোমিটার দূরে লা গুয়েরা রাজ্য। ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বহু মানুষ। দেখা দিয়েছে খাবার, পানি ও বিদ্যুতের তীব্র সংকট। নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চালানোর সময় ধ্বংসস্তূপে দেখা যাচ্ছে ভয়াবহ চিত্র। ভেনেজুয়েলার জাতীয় ফুটবলার হেক্টর বেলো জানিয়েছেন, কারাকাসে ভূমিকম্পের সময় ২ বছরের মেয়েকে বাঁচাতে গিয়ে মারা গেছেন তার প্রিয়তমা স্ত্রী। কারাকাস ফুটবল ক্লাব জানিয়েছে, নিজ বাড়িতে পরিবারের সব সদস্যের সঙ্গে নিহত হয়েছেন অনূর্ধ্ব ১৮ দলের খেলোয়াড় রাজান সিয়ালা গুয়েরা। ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন এফবিএফ জানিয়েছে, ভূমিকম্পে নিহতদের মধ্যে তাদের আরও ২ জন ফুটবলার রয়েছেন। ভয়াবহ এই দুর্যোগে ভেনেজুয়েলার পাশে থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, মেক্সিকো, আর্জেন্টিনা, ব্রাজিল, ডমিনিকান রিপাবলিক, এল সালভাদর, স্পেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও কাতার সহ বিভিন্ন দেশ। $১৫ কোটি সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চুক্তি ভেঙে যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে পাল্টা হামলা শুরু করায় মধ্যপ্রাচ্য জুড়ে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রাডার সংরক্ষণাগারে বিমান হামলা চালানোর পর কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এরই মধ্যে বাহরাইন অভিযোগ করেছে, ইরান তাদের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ বাহরাইনে হামলার নিন্দা জানিয়েছে।
তীব্র তাপপ্রবাহে যুক্তরাজ্যের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম গরমে কুলিং সিস্টেম বিকল হয়ে যাওয়ায় কয়েকটি হাসপাতাল জরুরি অবস্থা ঘোষণা করেছে। বিঘ্ন ঘটছে যাতায়াত ব্যবস্থায়। তাপপ্রবাহের কারণে বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। গ্রেটার ম্যানচেস্টারে কিছু শিক্ষা প্রতিষ্ঠান আগে ভাগে ছুটি দিয়েছে। এছাড়া ওল্ডহামে কিছু রেস্টুরেন্টও সাময়িক বন্ধ রাখা হচ্ছে। আবহাওয়াবিদরা সপ্তাহের শেষ দিকে বজ্রসহ বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমে জনজীবনে স্বস্তি ফেরার আশা করছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া ও পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছে। এই গরমটা 140 বছরের মধ্যে অনেক হাইয়েস্ট গরম। তো আমরা এই ওয়েদারে খুবই তীব্র ফিল করতেছি। পিছনে আসলে আমরা এই উষ্ণ আবহাওয়া তেমন একটা অভ্যস্ত না। কারণ হইল গিয়া আপনার একটু যে মনে করো ক্লাইমেট চেঞ্জ যেটা ব্যাপার। Well, it's very hot. I'm boiling. I feel very dehydrated. চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে। মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এবারে ইউএসএ সংবাদ। যুক্তরাষ্ট্রের অভিবাসী আটক কেন্দ্রে মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এসব কেন্দ্রে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়া ও বল প্রয়োগের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ভলকার তুর্ক এসব মৃত্যুর ঘটনায় দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন। চলতি বছর যুক্তরাষ্ট্রে অন্তত ১৯ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, অভিবাসী আটক কেন্দ্রগুলোতে পরিকল্পিত অবহেলা, অমানবিক পরিবেশ এবং নির্যাতনের কারণে মৃত্যুর সংখ্যা বেড়েছে। নিউ ইয়র্ক সিটির পুলিশ হেডকোয়ার্টারে কর্মকর্তাদের পদোন্নতি দিয়েছে এনওয়াইপিডি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনওয়াইপিডি পুলিশ কমিশনার জেসিকা টিশ। তার হাত থেকে পদোন্নতির সনদ গ্রহণ করেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের সাফল্যে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা মনে করেন তাদের অর্জন বাংলাদেশি আমেরিকানদের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে। আটলান্টিক সিটিতে উন্মোচন করা হয়েছে নিউ জার্সি ব্ল্যাক হেরিটেজ ট্রেইলের প্রথম ঐতিহাসিক স্মারক ফলক। মিসৌরি অ্যাভিনিউ ও বোর্ডওয়াক এলাকায় অবস্থিত ঐতিহাসিক চিকেন বোন বিচের ইতিহাস ও আফ্রিকান আমেরিকান সম্প্রদায়ের অবদানকে স্মরণীয় করে রাখতে এই স্মারক ফলক স্থাপন করা হয়। স্মারক ফলক উন্মোচন অনুষ্ঠানের পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় আটলান্টিক সিটি ব্ল্যাক কালচারাল হেরিটেজ ট্যুর। এই ডিজিটাল ও ইন্টারঅ্যাক্টিভ ট্যুরে আটলান্টিক সিটির কৃষ্ণাঙ্গ ইতিহাস ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও ঐতিহাসিক স্থানগুলো তুলে ধরা হয়েছে। আটলান্টিক সিটির ব্ল্যাক হর্স পাইকে বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় ডার্ট বাইকে থাকা 2 তরুণী নিহত হয়েছেন। নর্থ অ্যালবানি অ্যাভিনিউয়ের 1600 ব্লকের কাছে গাড়িটি ডার্ট বাইকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ডার্ট বাইকের 2 আরোহী ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ডার্ট বাইকের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। কর্মকর্তারা এই দুর্ঘটনা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন।
এবারে অন্যান্য সংবাদ। কানাডায় চলতি বছরে ইমিগ্রেশন সংকট দেখা দিয়েছে। দেশটির বর্তমান স্থায়ী বাসিন্দা বা পার্মানেন্ট রেসিডেন্স গ্রহণের লক্ষ্যমাত্রার তুলনায় বিদেশি কর্মী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও অন্যান্য অস্থায়ী বাসিন্দার সংখ্যা অনেক বেশি। ফলে কানাডায় প্রায় 29 লাখ মানুষের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। এর মধ্যে কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও রয়েছেন। বিস্তারিত কানাডা প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্টে। চলতি বছরে দেশটি মাত্র 3,80,000 স্থায়ী বাসিন্দা বা পার্মানেন্ট রেসিডেন্সির আসন রেখেছে। ফলে চলতি বছরে 10 লক্ষেরও বেশি মানুষের কানাডায় থাকার বৈধ পথ বন্ধ হয়ে যেতে পারে। প্যান্ডেমিকের পরে কানাডা এগ্রেসিভলি টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস রিক্রুট করেছিল লেবার শর্টেজেস পূরণ করতে এবং ইকোনমিক রিকভারিকে স্পিড আপ করতে। কিন্তু এই সার্চ এত দ্রুত ঘটেছিল যে দেশের হাউজিং এবং ইনফ্রাস্ট্রাকচার সেটি সামাল দিতে পারেনি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে রয়েছে তারা এবং তাদের পরিবারের সদস্যরা, যারা ইতিমধ্যে কানাডার স্বাস্থ্যসেবা, নির্মাণ, খাদ্য ও শিল্পে বছরের পর বছর কাজ করে দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন। এখন অনেকে কানাডাতে থাকার জন্য সব ধরনের উপায় চেষ্টা করছে। যারা এলএমআই জবে আছে তারা এলএমআই রিনিউ করার চেষ্টা করছে। দেশটির মোট টেম্পোরারি রেসিডেন্সের প্রায় 50% সাউথ এশিয়ানরাও এর মধ্যে রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থী ও কর্মীরাও এই সংকটের বাইরে নন। সরকারের লক্ষ্য হলো ইমিগ্রেশনকে আবার একটি সাস্টেইনেবল স্তরে ফিরিয়ে আনা। 2027 সালের পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাডমিশন কানাডার মোট জনসংখ্যার 1%-এর নিচে রাখা। বিশ্লেষকরা বলছেন সরকারের এটি একটি পরিকল্পিত নীতি, যার উদ্দেশ্য টেম্পোরারি বাসিন্দাদের দেশ ছেড়ে দিতে বাধ্য করা। প্রধানমন্ত্রী মার্ক কার্নি নিজে একজন অর্থনীতিবিদ। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং অর্থনৈতিক উন্নয়নে নিয়েছেন বিভিন্ন পরিকল্পনা। তবে আশার বিষয় হচ্ছে কানাডার রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির উপরেও অনেকের ভাগ্য নির্ধারিত হবে। কানাডা থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। সৌদি আরবে রেস্টুরেন্ট ব্যবসায় এগিয়ে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। একসময় দেশটিতে রেস্টুরেন্ট ব্যবসা একচেটিয়া দখলে ছিল পাকিস্তান, ভারত, আফগানিস্তান ও ইয়েমেনিদের হাতে। সৌদি সরকারের ভিশন 2030 বাস্তবায়নে বিদেশিদের বিনিয়োগ সহজ করায় বাংলাদেশিরাও আধুনিক ও মানসম্মত রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগ করছেন। মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিনের রিপোর্ট। সৌদি আরবে রেস্টুরেন্ট ব্যবসায় সফলতা অর্জন করছে বাংলাদেশিরা। বাংলাদেশিদের মালিকানায় মক্কা ও মদিনায় গড়ে উঠেছে এসব রেস্টুরেন্ট। প্রবাসীদের পাশাপাশি স্থানীয়দের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশি বিভিন্ন জাতের মুখরোচক খাবার। এরশাদ ভাই এবং হান্নান ভাইয়ের এই জয়েন্ট ভেঞ্চার, আলহামদুলিল্লাহ ওনারা মক্কাতে আমার মাধ্যমে ইনভেস্টর হয়েছেন। ওনারা ইনভেস্টর হয়ে এই মক্কা নগরীতে আলহামদুলিল্লাহ রেস্টুরেন্ট ব্যবসা ওনাদের এবং লন্ড্রি ব্যবসা শুরু করেছেন। গতকাল মক্কার আল মনসুর স্ট্রিটে বাংলাদেশি মালিকানাধীন জমজম রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিং আব্দুল আজিজ মেডিকেল হাসপাতালের ডিরেক্টর জেনারেল ডক্টর খালেদ সহ স্থানীয় সাংবাদিক ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ। বিভিন্ন রকমের খানার আইটেম থাকবে, মেজবানি থাকবে, সব কিছু থাকবে। এটা কাস্টমারের জন্য বলতেছি, সবাই আসবেন আমাদের দোকানটা দেখবেন, আসবেন। যারা হাজি আসবেন ঘরোয়া পরিবেশে সবকিছু খানার আয়োজন করা হবে। রেস্টুরেন্ট ব্যবসায় বাংলাদেশিদের অগ্রযাত্রায় অভিভূত প্রবাসীরা। স্থানীয়দের পাশাপাশি হাজিদের জন্য রয়েছে বিশেষ সুবিধা, জানিয়েছেন উদ্যোক্তারা। মক্কা হারামের পাশে সারা মনসুর রোড আমরা নতুন রেস্টুরেন্ট মাতাম, বাঙালি, পাকিস্তানি সব দেশের ভাইদের জন্য মাতাম রেস্টুরেন্ট চালু করছি। মক্কায় বাংলাদেশে অধ্যুষিত এলাকাগুলোতে বাংলাদেশি দেশীয় স্বাদে খাবারের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে আগত যেসব হাজিরা দেশীয় খাবারের স্বাদ গ্রহণ করতে চায়, এখন তারা মক্কার পাশেই, পবিত্র কাবাগরের পাশেই এসব রেস্টুরেন্ট গড়ে রয়েছে, যেখান থেকে অতি সহজেই তারা দেশীয় খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পবিত্র মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। এসব দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু এবং সৌদিতে প্রবেশও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, অন্য কোনো দেশের মাধ্যমে এই 3 দেশ থেকে কেউ সৌদিতে আসতে চাইলেও একই নিষেধাজ্ঞা কার্যকর হবে। দেশটির পাবলিক হেলথ অথরিটি জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
চীনে 109 তলা সিটিক টাওয়ারে বিমানের ধাক্কার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও এ ঘটনা পুরো এলাকায় আতঙ্ক তৈরি করে। ঠিক কী কারণে বিমানটি ভবনে আঘাত হানল, এখন সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে চীন। বিস্তারিত জানাচ্ছেন পান্না আক্তার। চীনের রাজধানী বেইজিং এর সবচেয়ে উঁচু ভবনে হঠাৎ করেই একটি বিমান আঘাত হেনেছে। শুক্রবার 28 জুন এমন ঘটনায় ঘটেছে 109 তলা বিশিষ্ট সিটিক টাওয়ারে, যা চায়না জুন নামেও পরিচিত। সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য মতে স্থানীয় সময় বিকেল 6টার দিকে একটি হালকা স্পোর্টস বিমান ভবনের উপরের দিকের 109 নম্বর গিয়ে ধাক্কা দেয়। আঘাতের সঙ্গে সঙ্গে ভবনের বিশাল কাচের প্যানেল ভেঙে নিচে পড়ে, আর মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার জন্য ভবনের ভিতরে থাকা সবাইকেই দ্রুত সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস, পুলিশ এবং অ্যাম্বুলেন্স। ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে বিমানটি বেইজিংয়ের পিগু এলাকার একটি এয়ারফিল্ড থেকে উড্ডয়ন করেছিল, কিন্তু মাঝপথে এটি হঠাৎ নির্ধারিত রুট ছেড়ে শহরের কেন্দ্রের দিকে চলে আসে। কেন এমন হলো সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি বা নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে রয়েছে তা এখনো নিশ্চিত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিমানের ধ্বংসাবশেষ ও কাচের টুকরো নিচের রাস্তা এবং আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। একটি ট্যাক্সি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা দাবি একজন নারী আহত হয়েছেন, তবে এখন পর্যন্ত বড় ধরনের প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি। বিমানের রেজিস্ট্রেশন নম্বর থেকে ধারণা করা হচ্ছে এটি চীনের তৈরি সানওয়ার্ড SA-60L আরোরা মডেলের একটি প্রশিক্ষণ বিমান। এটি একটি স্থায়ী জেনারেল এভিয়েশন কোম্পানির মালিকাধীন। কী কারণে বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনে এমন দুর্ঘটনা ঘটল সেটাই এখন তদন্ত করে দেখছে চীনা কর্তৃপক্ষ। পান্না আক্তার, চ্যানেল আই। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইটালির রোমে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাংলাদেশি একই পরিবারের 3 সদস্য নিহত, প্রবাসীদের মধ্যে ক্ষোভ। ভেনেজুয়েলায় 2টি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি 920 ছাড়িয়েছে, নিখোঁজ 51,000-এর বেশি, উদ্ধার হওয়া অনেকের অবস্থায় আশঙ্কাজনক। এবং যুক্তরাষ্ট্রে অভিবাসী আটক কেন্দ্রে মৃত্যুর ঘটনায় জাতিসংঘের স্বাধীন তদন্তের আহ্বান, পরিকল্পিত অবহেলা, অমানবিক পরিবেশ ও নির্যাতনের অভিযোগ। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো মে মাসেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে চ্যানেল আইয়ের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এ ছিল আমাদের প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।